ছোট্ট রাইসা, আপনারা দেখলেন ওর বাবার গালে বারে বারে চুমু দিচ্ছে, বাবার সাথে খুনসুটিতে মেতে থাকছে শিশুটি, কিন্তু জানে না তার বাবা ক্যান্সার নামক মারণ রোগে আক্রান্ত। শিক্ষক রবিউল করিম পাবনা চাটমোহর উপজেলার কুমারবেড়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই সে ক্যান্সারে আক্রান্ত। বাড়িতে এখন বই পড়েই তার সময় কাটে। কি নাম আপনার? রবিউল করিম। আপনি কি শিক্ষকতা করতেন তো বা করেন? জি, আমি শিক্ষকতা করতাম। কোথায় করতেন? বিদ্যাপীঠ স্কুল, চাটমোহর। আমি বর্তমানে ব্লাড ক্যান্সারে আক্রান্ত এবং আমার জীবাণুটা ব্লাডে এবং বন মেরুতে অবস্থান করছে। পাশাপাশি রিসেন্ট কয়েকদিন যাবত দেখা যাচ্ছিল হাত পা ফুলে গেছে, পরে কিডনি পরীক্ষা করে দেখা গেছে কিডনিতেও সমস্যা দেখা দিচ্ছে। ডাক্তার কি বলছে, মানে কি করতে হবে? বা আমি শুরুতে যখন চিকিৎসা নিই তখন রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিই 42 দিন। ওখানে আমি 12টা ক্যামো কমপ্লিট করি, রুবিসন খ্রিস্টান এবং এলএসপায়ারে। কিন্তু ক্যামোগুলো নেওয়ার পরও শরীর থেকে জীবাণুটা যায় না, ব্লাডে ধরা যায় না। পরবর্তীতে বনমেরু করে দেখা যায় যে বনমেরুতে 70% জীবাণু অবস্থান করছে। অর্থনৈতিক অবস্থা কেমন আছে জানি না। আপনার বনমেরু ট্রান্সফার করার জন্য হয় সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডে চিকিৎসা নিতে হবে। 40 থেকে 50 লক্ষ টাকা ওখানে খরচ করতে হবে। তার পরবর্তীতে ওখান থেকে আসার পর আমি ঢাকাতে যাই। অধ্যাপক আলমগীর কবির, যিনি বাংলাদেশে বনমেরু ট্রান্সফার করেন ইবনে সিনা হসপিটালে, ওনার শরণাপন্ন হয়ে উনিও একই কথা বলেন। পরবর্তীতে পিজি হসপিটালের রফিকুজ্জামান স্যারের কাছে যাই, তে উনি কিছু খোলামেলা কথা বলেন যে আপনার শরীরে যে ক্যামোগুলো গেছে এতে জীবাণু যাওয়ার কথা ছিল, যেহেতু জীবাণু যায় নাই তাহলে আপনার শরীরে এখন হাইপার ক্যামো প্রয়োগ করতে হবে, সিএভিডি। তবে এই ক্যামো প্রয়োগ করার পূর্বে আপনার ফ্যামিলির সঙ্গে আমাদের কথা বলতে হবে, আপনার দেশের বাইরে যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদের সাথেও কথা বলতে হবে, কারণ এই ক্যামোগুলোর সাইড ইফেক্ট আছে 70 থেকে 80%। আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, হয় আপনাকে এমকাল না পরকাল, দুটোর মধ্যে একটা বেছে নিয়ে আগাতে হবে। পরবর্তীতে আমরা আর ওদিকে আগাতে পারিনি। পরবর্তীতে নিরুপায় হয়ে আমরা বর্তমানে হোমিও চিকিৎসা নিচ্ছি ঢাকাতে। আপনার অর্থনৈতিক সংকটের কারণে? হ্যাঁ, অর্থনৈতিক সংকটের কারণে, কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির থেকে 40 থেকে 50 লক্ষ টাকা দিয়ে বনমেরু ট্রান্সফার করা তো সাধ্যের বাইরে। আল্লাহ তাআলা হয়তো এমন কিছু লিখে রাখছেন যেটা হবে ভাগ্যে, এমনটাই হয়তো হচ্ছে। সেটা ঠিক আছে, কিন্তু আপনি অনেক সন্তান গড়ার কারিগর। হ্যাঁ, অনেক বাচ্চাদের নিজ হাতে গড়ে তুলছে। নিজের ইচ্ছা ছিল নিজের মেয়েটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার। জানি না এই স্বপ্নটা পূরণ করা আদৌ সম্ভব হবে কি, এটা তো বলা সম্ভব না। কয় ছেলে মেয়ে আপনার? আমার একটা মেয়ে, বয়স কত? 4.5 বছর। এই ওষুধগুলোই তো খাওয়ান? জি, এখন বর্তমানে এই হোমিও চিকিৎসা চলছে, এগুলোই খাওয়াই। সারাদিনে কয়বার খাওয়াতে হয়? সারাদিন মনে করেন 12 ঘন্টা খাওয়াতে হয়। এই কার্টুনে দেখতেছেন ওইগুলা প্রত্যেকটা বোতল 10 মিনিট পর পর খাওয়াতে হয়। আর এই যে এইগুলো আছে এইগুলা ঘন্টায় 1 ঘন্টা পর পর, কিন্তু 2 মিনিট পর পর আবার এইগুলা খাওয়াতে হয়। আর এইগুলা আধা ঘন্টা পর পর খাওয়াতে হয়। আর এইগুলো হচ্ছে 3 বেলা খাওয়াতে হয়, সকাল দুপুর রাত। প্রায় 151টা বোতল আছে এখানে।
আসলে সম্পদ বলতে তো তেমন কিছু নাই, আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি। তো স্কুলে শিক্ষকতা করে 3জন পরিবারের সদস্য খুব সুখে কাটছিল। হয়তো বা আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছে, এই হঠাৎ করে এই অসুখটা ধরা পড়লো। তারপরে মনে করেন যাই ছিল সব কিছুই আর কি এর পিছনে চলে গেছে। জানেনি আসলে অসুখটা তো একটা ব্যয়বহুল অসুখ। তো হচ্ছে আজ 6 মাস 7 মাস রানিংয়ের দিক, অনেক কয়েক লক্ষ টাকাই পুরাইছে। এখন বর্তমানে সামনের পরিস্থিতি কেমন হবে আল্লাহ তাআলা কতদিন নিয়ে যাবে এটা বলতে পারবো না। তো সুখেই ছিলাম, সুখী পরিবারই ছিল। কোনোদিন ভাবিনি এই পর্যায়ে যাইতে হবে বা এই পরিস্থিতিতে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা নিয়ে আসছে এখানে এই পর্যায়ে, পরবর্তীতে কোথায় নেবে তাও জানি না। তো সবাই আপনারা আমার স্বামীর জন্য দোয়া করবেন। আমার মেয়েটা ছোট, যার মাথার উপরে বাবা থাকে না তার কিছুই থাকে না। আমি চাই আমার স্বামীটা সুস্থ হয়ে পুনরায় আবার শিক্ষকতা করুক। আমার স্বামীটা তো অনেক ভালো মানুষ, এলাকার সবাই বলে ভালো, কিন্তু ওর জীবনে এরকম একটা ঝুঁকি আসবে কেউ বুঝতে পারিনি। তা আপনারা সবাই দোয়া করবেন আমার স্বামী যেন ভালো হয়ে যায়। আমি যেন সামনের দিনগুলোতে আমার যে ছোট বাচ্চা আছে এদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি। এর জন্য সবাই দেশবাসী সবাই যেন আমার জন্য দোয়া করেন এবং সবার সার্বিক সহযোগিতায় যেন সামনের দিনগুলো আগাতে পারি। আমি আপনার কাছে দোয়া চাচ্ছি আমার ছেলে যিনি সারে ছেলে সবার কাছেই ভালো আছে, সবার কাছেই আমি দোয়া চাই আমার ছাড়বে আল্লাহ সারায়, আল্লাহর কাছে দোয়া চাই, আপনার কাছে দোয়া চাই। সোজা হয়ে শুইতে লাগলে বলে যে আমি মারা যাচ্ছি, দমটম কষে আসে একদম। আবার যখন এক পাশে শোয়, শুয়ে 2 মিনিট শুয়ে থাকে, আবার বলে আমার ধরো, আবার ধরি, আবার উল্টা পাশে শোয়। ওই রকমই সারাদিন চলে। আর সারাদিন তো এই চেয়ারেই থাকে। আমি এরকম ঔষধ খাওয়াই দিই, সেই সন্ধ্যা 6টায় ওঠে এখানে। আপনি তো ওনার ভাই না? হ্যাঁ, আমি ভাই। আমার ছোট ভাইয়ের জন্য দোয়া চাই। আপনারা সবাই আমার ছোট ভাইকে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার ছোট ভাইকে সুস্থ করে দেন। কষ্ট করে ছোট ভাইকে মানুষ করছিলাম,
পড়ালেখা করাইছি। করজোরে অনুরোধ করবো আপনারা সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার ছোট ভাইকে সুস্থ করে দেন। ইনি আমার বিদ্যাপীঠ স্কুলের সহকারী প্রধান শিক্ষক। ইনি গত 4 মাস আগে ভালোই ছিলেন, আমাদের মধ্যে সুস্থভাবে অনেক ভালোভাবে ক্লাস নিচ্ছিলেন এবং তার সুনামটা সারা মানে সবাই জানে যে একটা ভালো শিক্ষক। হঠাৎ করে সে অসুস্থ হয়ে যাওয়ার পর তার পারিবারিক অবস্থাটা মানে মধ্যবিত্ত পরিবারের একজন শিক্ষক, অতি সুনামের সাথে সে শিক্ষকতা করছিলেন। টাকা পয়সা যে মানে খরচ করবেন এই অবস্থা তার নেই। এখন এই বিষয়ে আমি দেশবাসীর কাছে অবশ্যই অনুরোধ করব যে আপনারা সবাই মানবতার শিক্ষক, কারিগর, যে মানুষ গড়ার কারিগর, অত্যন্ত ভালো শিক্ষক, এরকম একজন শিক্ষককে আমরা আবার ফিরে পেতে চাই। এবং দেশবাসীর কাছে আমার একটি বিশেষ অনুরোধ থাকবে, এই মানবতার কারিগরের জন্য আপনারা যেখান থেকে দেখেন ভিডিওটা দেখবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাকে পুনরায় আল্লাহ পাকের মাধ্যমে যেন সুস্থ হয়ে আমাদের মাধ্যমে ফিরে আসতে পারে। আপনারা আমার পাশে যাকে দেখছেন এনার নাম রবিউল করিম। ইনি চাটমোহর উপজেলা গেটে বিদ্যাপীঠ স্কুলের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। উনি আজ 3-4 মাস আগে থেকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, বোন মেরো ক্যান্সার। তা আসলে উনি আর পেরে উঠছেন না। উনি এখন কেমোথেরাপি বা সব কিছু নেওয়া বাদ দিয়ে এখন হোমিওপ্যাথিতে গেছেন এবং হোমিওপ্যাথি যাওয়াতে, হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতে তার ক্যান্সার তো সারছেই না, সেটা আরও বেড়েছে। পাশাপাশি তার কিডনির রোগ দেখা দিয়েছে এবং তার পা ফুলে গেছে, তার শারীরিক আরও নানান সমস্যা দেখা দিয়েছে। পাশে বসাই ছোট্ট মেয়েটাকে দেখছেন, ও বারে বারে ওর বাবার গালে চুমু খাচ্ছিল। আমার খারাপ লাগছিল, আমিও সন্তানের বাবা। আসলে এই মানুষটার একজন শিক্ষক, যিনি সমাজ গড়ার কারিগর এবং যিনি অনেক শিক্ষার্থীকে, তার অনেক শিক্ষার্থীর সাথে আমার কথা হয়েছে, তাদের প্রত্যেকেই বলছে যে আমার স্যারের জন্য কিছু করেন, আমার স্যারের জন্য কিছু করেন। পুরো পরিবারেই এখন হতাশা জেঁকে বসছে। এই ভদ্রলোকটাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এই পরিবারটা। তার স্ত্রী সন্তান নিয়ে অনেক ভালোই চলছিল, একটা বেসরকারি স্কুলে চাকরি করলো, সেখান থেকে সম্মানজনক বেতন পাচ্ছে, পাশাপাশি প্রাইভেট টিউশনি করে একটা ভালো অবস্থান আস্তে আস্তে তৈরি করেছিলেন। মানে একসময় সে সেটা যুদ্ধ করে সে পড়াশোনা শেষ করে অনেক সরকারি চাকরির জন্য ঘুরছেন, কিন্তু আসলে হয়নি। পরবর্তীতে যে একটা কিন্ডারগার্টেনে চাকরি করছেন। আসলে আমাদের সমাজের যে যার জায়গা থেকে আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে এই ভদ্রলোকটাকে আমরা হয়তো মানে 40-50 লাখ টাকার মতন লাগবে বলছেন ডাক্তার। তা আসলে এটা অনেক টাকা, আবার কিছুই না, অনেকের কাছে এটা কিছুই না। আমরা 1জন 2জন বা 5জন এইভাবে বলছি না, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে যদি চেষ্টা করি, আশা করি এই রবিউল ভাই বাঁচবেন। তার সন্তানটা তার বাবাকে হারাবে না, তার স্ত্রী তার স্বামীকে হারাবে না। আসুন না আমরা একটু রবিউল ভাইয়ের জন্য চেষ্টা করি। রবিউল ভাই, দেখা যাক, আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। আপনাদের সবার প্রতি আমারও অনুরোধ, এই পরিবারের পক্ষ থেকে বা রবিউল ভাইয়ের পক্ষ থেকে, আসুন আমরা এই রবিউল ভাইকে বাঁচানোর জন্য আমরা সবাই এটা ধরে নিই আমরা এক ধরনের যুদ্ধ, এই যুদ্ধটায় ঝাঁপিয়ে পড়ি। একজন মানুষের জীবন বাঁচানোর যদি এইরকম আমাদের সবারই একসাথে যুদ্ধ করতে হয়, আমরা করবো সেটা। এই যুদ্ধ জীবন জয়ের যুদ্ধ, এই যুদ্ধতে যদি আমরা জয়ী হতে পারি, তাহলে এর চেয়ে ভালো কিছু মানে হয়তো বা পৃথিবীতে অনেক ভালো কাজ আছে, কিন্তু এই কাজটাও অনেক ভালো কাজ হবে, একটা পরিবারের মধ্যে হাসি ফিরিয়ে দেয়। আসুন আমরা প্লিজ আবারও বলছি যে এই মানুষটার পাশে দাঁড়াই। ধন্যবাদ সবাই।